এই আপনার লোক না আমাদের নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য একাধিকবারের প্রেসিডেন্সি আমাদের যিনি অগ্নিকন্যা হিসেবে সেই 60-এর দশক থেকে পরিচিত সবার প্রিয় সেই মানুষ বেগম মতিয়া চৌধুরী এবং মঞ্চভূমিষ্ঠ অন্যান্য সকল নেতৃবৃন্দ আমরা বারবারই সবার নাম শুনেছি। আমি আর সময় নেব না সবার নাম আবার বলে আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধায় গরম ভালোবাসায় কৃতজ্ঞতায় সর্বোপরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি ৭১-এর ৩০ লক্ষ শহীদ সকল নির্যাতিত লক্ষ লক্ষ নারী ৭৫-এর ১৫ই আগস্টের বঙ্গমাতা সহ সকল শহীদকে ৩রা নভেম্বর ১৯৭৫ কারা অভ্যন্তরে জাতীয় চার নেতাকে আমাদের ভাষা আন্দোলন থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায় আন্দোলন সংগ্রামে যারা বৈশ্বিক করোনা সংকটে আমরা যাদেরকে স্বাস্থ্যবিধি একেবারেই মানার সুযোগ নেই এখানে তারপরে আমরা যারা সভাপতি আয়োজন করেছেন একেবারে নেহাতি হৃদয়ের তাগিদে একটা ভালোবাসার তাগিদে তারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল এবং আমরাও যারা এসেছি আপনাদের শিক্ষার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসার জন্যই আমরাও এখানে উপস্থিত হয়েছি। একজন বীর মুক্তিযোদ্ধা আমরা শুনলাম যে তিনি সেই পরিচয়ে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন মুক্তিযুদ্ধকালে তিনি 5বারের নির্বাচিত সংসদ সদস্য অর্থাৎ তার এলাকায় তিনি বিপুলভাবে মানুষের কাছে জনপ্রিয় ছিলেন, মানুষের খুব কাছের মানুষ ছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক ছিলেন এবং শেষে আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণে যে ফোরাম প্রেসিডিয়াম সেই প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ছিলেন। তিনি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি হয়েছিলেন এবং এর আগেও তিনি বার কাউন্সিলের অন্যতম সদস্য হিসেবে বিরাট অবদান রেখেছেন। দেশের ভেতরে এই নানাবিধ কাজের বাইরেও আন্তর্জাতিক ক্ষেত্রে এশীয় বিশেষ করে এশীয় পার্লামেন্টেরিয়ানদের যে সংগঠন সেই সংগঠনে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা সবসময় রেখেছেন। আমরা সকল বক্তার বক্তব্য তার থেকে তার সম্পর্কে অনেক কথা শুনেছি। একই কথা হয়তো বারবার হয়ে যাবে, তারপরও আমাদের এই দেশে আইনের শাসন ৭৫-এ জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করবার মধ্য দিয়ে যে আইনের শাসন বঞ্চিত করা হয়েছিল, সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছিল, আমাদের সেই দুঃসহ অবস্থা ৭৫-এর সেই কাল রাত্রির ২১ বছর পর ৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলেন সেই সময় আমাদের আলোর যে পথযাত্রা শুরু হলো সেই পথযাত্রায় বঙ্গবন্ধু কন্যার একজন বিশ্বস্ত সহকর্মী হিসেবে অ্যাডভোকেট আব্দুল মতিন বসু সাহেব বিরাট অবদান রেখেছিলেন, বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠায়। কারণ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বিচারের পথ রুদ্ধ করে দিয়ে যে বেআইনি কারাকানুন ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল ৭৫-এ, সেই ইন্ডেমনিটি অধ্যাদেশ যার ফলে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ চিরতরে রুদ্ধ করে দেওয়া হয়েছিল, যেটি মানব ইতিহাসের আমি মনে করি সবচাইতে কলঙ্কিত একটি কালো আইন। সেই ইন্ডেমনিটি অধ্যাদেশকে বাতিল করবার ব্যাপারে তার যে কাজ ছিল, সংসদে তিনি যে ভূমিকা পালন করেছিলেন, সংসদের বাইরে আইনমন্ত্রী হিসেবে তিনি যে ভূমিকা পালন করেছিলেন, সেটি সম্পর্কে আমরা বারবার শুনেছি এবং আমরা সবাই জানি। একটি মাত্র কাজের জন্যও যদি আব্দুল মতিন খসরু ভাইকে এই দেশের মনে রাখতে হয় তাহলে অবশ্যই নিশ্চয়ই এই ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিলের ক্ষেত্রে তার ভূমিকার জন্য জাতি তাকে সবসময় মনে রাখবে।
বঙ্গবন্ধু হত্যার বিচারের কাজ বঙ্গবন্ধু কন্যার অভিপ্রায় অনুযায়ী যে একেবারে সাধারণ আদালতে, কোনো দ্রুত বিচার আইন নয়, কোনো বিশেষ আদালত নয়। এবং সে সময় হয়তো আমরা অনেকেই ভেবেছি যে কেন সাধারণ আদালতে হবে, এবং এটি তাহলে দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে, নানান কিছু আছে, নানান প্রতিবন্ধকতা আসতে পারে, যা হোক পরে এসেছিল। কিন্তু তারপরেও বঙ্গবন্ধু কন্যা সে আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ, এবং তিনি যে সারা বিশ্বের কাছেও তিনি যে তার যে শুধু কন্যা হিসেবে পিতার, মাতার, ভাইদের, ভ্রাতৃবধূদের, অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়দের শুধু যে হত্যার বিচার চাওয়ার তার অধিকার আছে সেটি শুধু প্রতিষ্ঠা করা নয়, তিনি যে একজন রাষ্ট্রনায়ক হিসেবে আইনের শাসনের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল, এবং একেবারে সাধারণ আইনে, যে আইনে দেশের একজন সাধারণ নাগরিকও তার আইনি অধিকার প্রতিষ্ঠা করেন, ঠিক সেই একইভাবে তারও, তিনি প্রধানমন্ত্রী হলেও তারও সেই অধিকার যে প্রতিষ্ঠিত হবে সেটি যে নিশ্চিত করতে চেয়েছিলেন। আজকে সারা বিশ্ব সেটিকে শ্রদ্ধার চোখে দেখে, এবং সেই কাজটিতে বঙ্গবন্ধু কন্যার সহযোগী হিসেবে কাজ করেছেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। কাজী আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি শুধু আইনমন্ত্রী হিসেবে নয়, একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে, সুপ্রিম কোর্ট আইনজীবীদের একজন নেতা হিসেবে, একজন সংসদ সদস্য হিসেবে তিনি নিরলসভাবে পরিশ্রম করে গেছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন, শেখ হাসিনার একজন কর্মী, একজন সহকর্মী হিসেবে তিনি কাজ করে গেছেন। এবং কাজের যদি তার আমরা ক্ষেত্র দেখি, সেই আমরা তার নির্বাচনী এলাকা, একেবারে তৃণমূলের রাজনীতিতে তিনি বিচরণ করেছেন। তিনি জাতীয় রাজনীতিতে আমাদের দেশের বৃহত্তম দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে তিনি কাজ করেছেন। সংসদে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। আইনজীবীদের যে আন্দোলন, সে আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। একই সঙ্গে আমরা দেখেছি তাকে টেলিভিশনে, টক শোতে কি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, সবসময় সঠিক দিকটি তুলে ধরবার জন্য। বঙ্গবন্ধু কন্যার রাজনীতি, আমাদের যে গণমানুষের রাজনীতি, তাকে মানুষের সামনে তুলে ধরবার জন্য সেই টক শোতেও তিনি নিয়মিত অংশগ্রহণ করেছেন। আর আন্তর্জাতিক অঙ্গনে একজন সংসদ সদস্য হিসেবে, একজন আইনজীবী হিসেবে সেখানেও তিনি ভূমিকা রেখেছেন, নিজের দেশকে উপস্থাপন করেছেন। আর আইনজীবী হিসেবে দলীয় নেতা কর্মীদের পাশে দাঁড়ানো, সেটিও আমরা সবসময় দেখেছি। যার যখন আইনি সহযোগিতার প্রয়োজন হয়েছে, এবং খসরু ভাইকে শুধুমাত্র একটি হয়তো ফোনে একটি অনুরোধ, সেটিও তিনি সবসময় সেটি রক্ষা করেছেন। কাজে তার প্রতি আমাদের সেই কৃতজ্ঞতা, সেটির কোনো শেষ নেই। আমি যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তখন দেখেছি তিনি বিভিন্ন কাজে যখন বিদেশে গেছেন, কখনো কোনো সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে, কখনো আইপিইউর কোনো কাজে, কখনো এই যে এশীয় পার্লামেন্টারিয়ানদের যে সংগঠন ছিল সেটির অংশ হিসেবে, বা অন্য কোনো আন্তর্জাতিক কোনো সভায়, সেমিনারে কোনো কিছুতে অংশ নিতে ফিরে এসে তিনি সব সময় সেই দেশে আমাদের প্রবাসী যারা আছেন তাদের কোথায় কোন সমস্যা আছে, কোথায় কোন দুঃখ কষ্ট আছে, কোন কাজটি কিভাবে করলে আমাদের দূতাবাসগুলো আমাদের প্রবাসীদেরকে আরো একটু ভালোভাবে সেবা দিতে পারে, এই বিষয়গুলো নিয়ে তিনি সবসময় ফিরে এসে আমার সঙ্গে আলোচনা করেছেন। অর্থাৎ দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, এবং আমাদের এই দেশের মানুষ যারা প্রবাসী দীর্ঘদিন আছেন, অভিবাসী হিসেবে, প্রবাসী হিসেবে, তাদের প্রতি সেই ভালোবাসা সবসময় তার মধ্যে ছিল। আমি এই শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়েও দেখেছি বিভিন্ন সময় তিনি এসে তার এলাকার যত শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে তাদের উন্নয়ন কি করে হবে, সেখানে এমপিও মুক্তি কি করে হবে, এগুলো নিয়েও বারংবার আমার সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ একজন মানুষ যিনি, তার জগৎটা অনেক বড় ছিল, তার পরিসরটা অনেক বিস্তৃত ছিল। কাজেই সেই মানুষটিকে নিয়ে আমরা আজকে যখন তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তখন এই সামগ্রিক এই পুরো মানুষটি, তাকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই, আমাদের ভালোবাসা জানাই।
আমি মনে করি যে আমাদের রাজনীতির অঙ্গনে তার অভাব আমরা বহুদিন আমরা বোধ করব। আমি তার পরিবারের সকল সদস্যকে আমি চিনি, কিন্তু আমি জানি তার একজন সন্তান, তিনি চিত্রগ্রাহক হিসেবে আন্তর্জাতিকভাবে অসম্ভব রকম সুনাম সম্মান তিনি অর্জন করেছেন। কাজে একজন পিতা হিসেবেও তিনি সফল, এটুকু মনে করতে পারি নিশ্চয়ই। তার কন্যাও একজন চিকিৎসক। তো আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং স্রষ্টার কাছে প্রার্থনা করি যে তিনি তাকে বেশ নসিব করুন। তার প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাই। আমাকে এখানে করিম ভাই একটা কাগজ দিলেন শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে, সাংবাদিকরা, তাহলে তো আর মতিন কুটুম্বে সম্পর্কে কথার মধ্যে অন্য কথা বলতে হয়। মতি আপা কথা বলবেন, আর এরকম সভা আসলে যত দৈর্ঘ্যে কম হবে তত সবার জন্য ভালো। তারপরেও আপনারা জিজ্ঞেস করছেন, আমি খুব সংক্ষেপে বলি। সেটি হচ্ছে যে আমরা বারবারই বলেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার যে নীতি আদর্শ সেটিকেই সবসময় মাথায় রেখে যে আমাদের কাছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং সেটি গুরুত্ব দিয়েই কিন্তু আমরা দীর্ঘদিন, প্রায় 1 বছর 2 মাসের বেশি সময় আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছি। যদিও শিক্ষা কার্যক্রম বন্ধ নেই, অনলাইনে পড়াশোনা চলছে এবং প্রতিদিনই এই অনলাইন পড়াশোনার মান এবং পরিসর দুটোই বাড়ছে এবং আমরা সকলেই এতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। সারা বিশ্ব অভ্যস্ত হয়ে যাচ্ছে। একেবারে উন্নত বিশ্ব বারবার খোলার চেষ্টা করেছে, খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান কোথাও কোথাও, আবার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সংক্রমণ বাড়বার কারণে। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম এবং যেখানে আমাদের তুলনায় অনেক কম এবং যেখানে স্বাস্থ্যবিধি 16 আনা মেনে চলা সম্ভব, সেখানেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তারা খুলে রাখতে পারেনি। সেখানে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, সেখানে আমরা নানানভাবে চেষ্টা করছি যে কিভাবে কি পরিকল্পনা করলে স্বাস্থ্যবিধি মেনে আমরা করতে পারবো। আমাদের সেই সমস্ত পরিকল্পনা ঠিক আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার সকল ধরনের প্রস্তুতি আছে। বিশেষজ্ঞরা বলেন, এখানে আমাদের বিএম এর সভাপতিও আছেন, বিশেষজ্ঞরা বলেন এবং আমাদের যে কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি আছে তারাও বলেছেন যে সংক্রমণের হার শতকরা 5-এর নামলে বা তার নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক নয়। এখন সংক্রমণ ঈদ যাত্রার কারণে, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার অনুরোধ করেছিলেন সবাইকে একটুখানি সংযম প্রদর্শন করতে, কিন্তু সেটা সকলে করেননি। তো ঈদ যাত্রার কারণে সংক্রমণের হার আবার কিছুটা ঊর্ধ্বগামী। আমরা বলেছি আমরা 13ই জুন খুলে দিতে চাই, আমরা চেষ্টা করব, কিন্তু আমি তারপরেও মনে করি যে নিশ্চয়ই অনেক জায়গা থেকে চাপ আছে, অনেক ধরনের আন্দোলনের ডাক আছে, কিন্তু সেটি কিন্তু বৃহত্তর যে ছাত্র সমাজ কিংবা বৃহত্তর যে অভিভাবকদের যারা আছেন তাদের মতামত বোধহয় খুব প্রতিফলিত করে না। কারণ আমার কাছে যে পরিমাণ যে এখন খুলবেন না, এই অবস্থার মধ্যে খুলবেন না, এই সংক্রান্ত মেসেজ আমি যত পাই, খুলে দিন এক্ষুনি, সেই সংক্রান্ত মেসেজ কিন্তু অনেক কম আসে। নানান জায়গায় শুনছি অনেক রকম আন্দোলনের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের তো জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়, সেটিকে আমরা কোনো আন্দোলনের মুখেই অবহেলা আমরা করতে পারবো না। অতএব আমাদেরকে অবশ্যই আমরা যে তারিখই নির্দিষ্ট করে রাখি না কেন, আমরা আশা করব, প্রার্থনা করব সেই সময়ের আগে অবস্থা অনুকূল আসবে। কিন্তু যদি অবস্থা অনুকূলে না আসে, আমরা নিশ্চয়ই মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নেব না। আমরা শিক্ষা আগেও বলেছি যে আমরা
শিক্ষা ব্যবস্থা চালু রেখেছি তার সীমাবদ্ধতা আছে। পৃথিবীতে একেবারে সর্বোন্নত দেশেও এই শিক্ষা ব্যবস্থা নিয়ে, এই অনলাইন শিক্ষা নিয়ে অনেক সীমাবদ্ধতা আছে। একেবারে সবচাইতে কারিগরিভাবে উন্নত, প্রযুক্তিগতভাবে উন্নত যেসব দেশ, ধনী দেশ, তাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। তারাও শতভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছতে পারছেন না, কিন্তু তারপরও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ৭১ সালে আমরা কেউ বলিনি যে আমাদের কতদিন শিক্ষার ক্ষতি হলো, আমরা ৭১ সালে বলিনি কবে আমাদের ক্লাস খুলবে। এখনো আমরা একটা যুদ্ধের মধ্যেই আছি। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা সেই যুদ্ধে বিশাল সাফল্য দেখিয়েছি। পৃথিবীর অন্য যে কোনো দেশের সঙ্গে তুলনা করলে আমরা বলবো আমাদের বিরাট সাফল্য আছে। এমনকি টিকায় এই যে মাঝখানে যেই সূত্র থেকে আমরা টিকা পাচ্ছিলাম, সেই সূত্রের সেই দেশেই বিরাট আকারে করোনা ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কারণে যে টিকা প্রাপ্তিতে কিছুটা বিলম্ব ঘটেছে, সেইটা সত্ত্বেও, সেই সমস্যা সত্ত্বেও বাংলাদেশ যত দ্রুত টিকা দেয়া শুরু করেছে, যত অসাধারণ ভালো ব্যবস্থাপনার মধ্য দিয়ে সেই টিকাদান কর্মসূচি চালিয়েছে, বিনামূল্যে মানুষকে টিকা দিয়েছে, এবং এখনো এই সাময়িক সমস্যাটুকু কাটিয়ে উঠে আবার যেভাবে বিভিন্ন আরো অন্যান্য সোর্স থেকে সেই টিকা আনবার ব্যবস্থা করে আবার মানুষকে এই টিকাদান কর্মসূচির মধ্যে নিয়ে আসছে, এটি বিশ্বে বিরল। এবং এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি শুধুমাত্র তার একজন সহকর্মী হিসেবে নয়, তার একজন কর্মী হিসেবে নয়, আমি একজন চিকিৎসক এবং জনস্বাস্থ্য পেশাজীবী হিসেবেও আমি মনে করি তার কাছে সারা বাংলাদেশ কৃতজ্ঞ যে তিনি এই সফলভাবে নেতৃত্ব দিয়ে আমাদেরকে এই বৈশ্বিক সংকটে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং একই সঙ্গে এই সংকটের মধ্যে বাংলাদেশ পৃথিবীর সবচাইতে ভালোভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া একটি দেশ। এটি অসাধারণ সাফল্য। সেই সাফল্যকে দেখতে চায় না, সেই সাফল্যকে নষ্ট করে দিতে চায়, সেই সাফল্য থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দিতে চাওয়ার লোকও আমাদের দেশে আছে। এবং সেই মহল, সেই কুচক্রী মহল, তারা এই বাংলাদেশকে ৭৫-এ জাতির পিতাকে হত্যা করে তারা পিছিয়ে দিতে চেয়েছিল, পাকিস্তান বানাতে চেয়েছিল। তাদের সেই অপচেষ্টা আজও অব্যাহত আছে। আজকেও তারা নানান চেহারায় নানান ভাবে এই একই গান গেয়ে চলেছে। কিন্তু আমি বিশ্বাস করি জনগণ তাদের জীবন মানে যে বিরাট উন্নতি হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেটির কারণে, এবং জননেত্রী শেখ হাসিনা যে মানুষের বিশ্বাস এবং আস্থা নিয়ে কাজ করেন, সেই কারণে তাদের যা বিশ্বাস এবং আস্থা রয়েছে শেখ হাসিনার উপরে, তার থেকে তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। সেটি যে দলের ওই মহাসচিব বা অন্য যেই হোক না কেন, তাদের তো রাজনীতি নয়, তারা অপরাজনীতি করেন। কাজে এটির কোনো জায়গা এই সমাজে নিশ্চয়ই থাকবে না। আমি বিশ্বাস করি যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা দ্রুততম সময়ের মধ্যে খুলে দিতে চাই। আমাদের সকল প্রকার প্রস্তুতি আছে, কিন্তু অবশ্যই করোনা পরিস্থিতিকে সবসময় আমাদের মাথায় রাখতে হবে। এবং যখনই আমরা খুলি না কেন, আশা করছি আমরা খুলতে পারবো ইনশাআল্লাহ, অবস্থা অনুকূল হলে। যখনই আমরা খুলবো, তারপরেও কিন্তু আমাদের প্রতি মুহূর্তে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, সকলকে স্বাস্থ্যবিধি সকল সময় মেনে চলতে হবে। আপনাদের সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ। আর আমরা যারা, আমাদের অনেক শিক্ষার্থী আছেন যাদের পরীক্ষা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেকের কিছু কিছু পরীক্ষা হয়ে গেছিল, অল্প কয়েকটি পরীক্ষার জন্য আটকে ছিল। আমরা অনলাইনে সেগুলো নেওয়ার পরে এখন অনলাইন ছাড়াও যেখানে সম্ভব যে তারা উপস্থিত হয়েই হয়তো পরীক্ষা দেবে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে দেওয়া সম্ভব, সেইগুলোরও আমরা অনুমোদন কিন্তু দিয়ে দিয়েছি, অনুমতি দিয়ে দিয়েছি। কাজেই সেই পরীক্ষাগুলো এখন হওয়া সম্ভব, এবং কেউ যেন আর আটকে না থাকেন সেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। কাজে আমি আশা করি যে সকল পর্যায়ের শিক্ষার্থীরাই তাদের খুব বেশি যে আটকে থাকবেন, বন্ধ হয়ে থাকবে কিছু তা আর নয়। আর এছাড়াও তাদের ভবিষ্যৎ নিয়ে যতটুকু শেখ হাসিনা সরকার ভাবেন, সেটি যে আর কেউ ভাবেন না, সেটিও কিন্তু তাদেরকে বুঝতে হবে। আজকের বাংলাদেশটি শেখ হাসিনা সেই 2008 সালে আমাদের দিন বদলের সনদ তিনি আমাদের তরুণদের জন্য উৎসর্গ করেছিলেন। আজকের ডিজিটাল বাংলাদেশ তিনি তৈরি করেছেন এই তরুণ প্রজন্মের জন্য। তিনি যে 2041-এর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, 2100 সালের স্বপ্ন দেখিয়েছেন, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের সকল নতুন প্রজন্মের জন্য।
এবং সেই নতুন প্রজন্মকে আমরা তাদেরকে সুস্থ রেখে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সেখানে যে কোনো বাধা আসুক আমরা নিশ্চয়ই তা শেখ হাসিনার নেতৃত্বে আমরা অতিক্রম করবো ইনশাআল্লাহ। এবং যখন যেখানে তাদের স্বার্থ রক্ষায় যতটুকু করা প্রয়োজন হবে আমরা কোথাও পিছপা হব না। আমাদের কোনো পদক্ষেপ মনে হতে পারে কখনো যে এটি কি আমাদের স্বার্থে যাচ্ছে, এইটুকু বিশ্বাস রাখতে হবে শেখ হাসিনা সরকার সব সময় আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের স্বার্থ, বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম তাদের উন্নত সমৃদ্ধ ভবিষ্যতের জন্য নিরলসভাবে তার নেতৃত্বে তার সরকার কাজ করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমি আবারও অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাহেবের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মতিয়া চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী প্রধান এমপি, প্রধান অতিথির বক্তব্য রাখছেন বেগম মতিয়া চৌধুরী। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার একটা মাস্টার একটা ক্লোজ জনাব আব্দুল মতিন খসরু এমপি এই স্মরণ সভায় আসতে হবে। আমি বয়সের কথা যদি ভাবি তাহলে আমার স্মরণ সভায় আমাদেরকে আসতে মতিন খসরু সে এমপি মন্ত্রী, তার চাইতে বড় কথা আমার রাজনৈতিক আওয়ামী লীগের যাত্রা বাংলার মানুষজনে কোন কুসুম আছে, চড়াই উত্তাই আছে এবং বন্ধু কাকি সেই রাজনীতির একজন সহকর্মী হয়ে আব্দুল মতিন খসরু এই আইনি অঙ্গনে কিংবা সংসদে তার পুরোধার যুক্তি নিয়ে যখন যে পরিস্থিতিতে যে বক্তব্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা শুধু নয়, জনগণকে সেই বক্তব্য গ্রহণীয় পর্যায়ে অত্যন্ত সুন্দরভাবে নিয়ে যাওয়ার দক্ষতা ছিল আমাদের ভাই আব্দুল মতিন। আমি তার নির্বাচনী এলাকায় গিয়েছি কয়েকবার, বেশি না হলেও কয়েকবার গিয়েছি, দুদিনেও গেছি, অর্থাৎ যখন আমরা এমপি নাই আবার এমপি হিসাবেও গিয়েছি। মতিন খসরুর সবচেয়ে বড় যে গুণটা ছিল যে সবাই তার কাছে অত্যন্ত সহজে পৌঁছাতে পারে। কুমিল্লার একটি রাজনীতি সচেতন এলাকা, বুড়িচংটা আরো, সেইখানে নানান মত পথ এবং সেই নানান যে রাজনৈতিক ভাবধারার লোকদের সঙ্গে তার সঙ্গে অমিল ছিল মতে, কিন্তু তাকে মানুষ হিসাবে কেউ অপছন্দ করতে পারত না। এটাই ছিল মতিন খসরুর চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। আমি তার এলাকা তার কাছে এবং আমার এলাকা তার কাছে এরকম ভাবে আমার মনে হয় বাংলাদেশের সমস্ত নির্বাচনী এলাকা আওয়ামী লীগের কর্মীরা, মুজিব আদর্শের কর্মীরা তার কাছে ঋণী। কেননা আওয়ামী লীগের সুখের দিন কম, দুঃখের দিন বেশি। বিশেষ করে 2001-এর পরে যখন বাংলাদেশে যে নীতি গ্রহণ করেছিল তৎকালীন শাসক গোষ্ঠী, those who are not with us are against us, যারা আমাদের সঙ্গে নাই অর্থাৎ তাদের পক্ষে নাই, বাকি সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে, এইভাবে তারা দেশ পরিচালনা করেছে। এবং তার মাসুল প্রথম ভিকটিম হয়েছে, হয়রানির শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, নিষ্পেষণ এমনকি হত্যার শিকার হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এবং সেই দিনে
এমন অনেক নির্বাচনী এলাকা ছিল যেখানে এমনকি নির্বাচিত এমপিরা পর্যন্ত যেতে পারত না। সেই অবস্থায় মতিন খসরু সাহেব প্রত্যেকটি আওয়ামী লীগ কর্মীর জন্য সারা বাংলাদেশে কুমিল্লার জন্য সবার জন্য সে যেভাবে আইনি লড়াই সে চালিয়ে গেছে এবং কোনো রকম যে আমি তার ভিতরে কোনো বিরক্তি ক্লান্তি বা শান্তি দেখি সব সময় যখনই আমি বললাম আমি আমাদের কর্মীদের কাছ থেকে এলাকার সাধারণ কর্মীদের কাছ থেকে রিপোর্ট নিয়েছি যে সময় অসময় তবুও কিন্তু মতিন খসরু সে এসে সবার সঙ্গে দেখা করেছে এবং কথা বলেছে এবং অত্যন্ত দরদের সঙ্গে ওর তো সারাদিনে সকাল থেকে বিকাল পর্যন্ত, কিন্তু সবচেয়ে এটাই তার মাধুর্য ছিল যে সময়ে অসময়ে রাত্রি 12টার সময় গেলেও সে সেই এসে তাদের সঙ্গে কথা বলেছে। তার নিজের এলাকা না, আমার এলাকা, কোথায় কুমিল্লা আর কোথায় সেই গারো পাহাড়ের পাদদেশে শেরপুর। কাজে এই যে পেশা শুধু নয়, অন্তরের টানে রাজনৈতিক আদর্শের কারণে সে যেভাবে সেই বিপদগ্রস্ত কর্মীদের আইনি সহায়তা দিয়েছে সারা বাংলাদেশ ধরে, এটি যদি আমরা ভুলে যাই তাহলে আমরাও কৃতজ্ঞ। মতিন খসরু আজকে চাওয়া পাওয়ার মধ্যে এবং প্রশংসা দিচ্ছে। আজকে আমরা যতই প্রশংসা করি মতিন খসরু কিন্তু এখানে এসে বসে সেটা শুনতে পাবে না। মতিন খসরুর যে করোনা হয়েছে, যেটা মানে মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছে, তার সমস্ত ফ্যাক্টরি ছিল প্রায় নেগেটিভ। বয়স তার 60+, আবার ওভারওয়েট ছিল, আর একই সঙ্গে তার সিরিয়াস ডায়াবেটিস ছিল। 60+, মানে 60-70 বছর। যাই হোক, এখন আমার কাছে অনেকেই ছিল। যাই হোক, সেই অবস্থায় তার বয়স, তার সবচেয়ে বড় কথা ডায়াবেটিস এবং তার ওভারওয়েটটা তার জন্য তার ক্ষতিকার ছিল। এবং যেটা জালাল বলেছেন সেটা হলো যে আমার মনে হয় না যে মতিন খসরু নিজেও এই ব্যাপারে যে করোনা হওয়ার পরে একটু বেশি শঙ্কিত হয়ে বেশি নার্ভাস হওয়া, সেটা কিন্তু উদাসীন ছিল। এটাই হলো তার মানে সবচেয়ে বড়। আল্লাহ যার জন্য যার যেটুকু হায়াত রেখেছেন তার বেশি কেউ পারবে না, কিন্তু তবুও আল্লাহ তো বলছে বান্দা খুশি, কিন্তু মতিন খসরু নিজের ব্যাপারে কোনো খুশি আছে না। এটাই হলো তার সবচেয়ে বড় ত্রুটি। আমি আজকে কেননা তার ত্রুটির জন্য সে তো চলে গেছে, কিন্তু আমরা কষ্ট পাচ্ছি তার জন্য, আমরা ব্যথিত হচ্ছি, আমাদের খুবই মানে মনটা ভেঙে পড়ছে। প্রথমে তো নিউজ দেখে আমি বিশাল স্ক্রলে নিউজ আসলো যে সে অসুস্থ, কিন্তু তার একদিন 2 দিন পরেই যখন এই নিউজটা আসলো আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি। আর অন্যদিকে আমি যে কথা বলছিলাম যে সে কিন্তু ক্লান্তিহীনভাবে বিরামহীনভাবে সে পার্টিকে সার্ভিস দিয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, তার কোনো মানে বাসায় আমি দেখেছি তার একটা সদর অন্দর, এইটা মানে তার কর্মীরাও ওইভাবে অভ্যস্ত, সেও কর্মীদেরকে সেইভাবেই যে একটু প্রাইভেসি বা ইত্যাদি, এগুলো আমি অন্তত পরিচমের বাড়িতে দেখি। আর অন্যদিকে যে কর্মীদেরকে আমার এলাকায় আমি জিহাদের একের পরে বলতে পারি যে অনেক সময় অনেক কর্মী যেহেতু রাজনৈতিক কেস আছে তা আমাকে না জানিয়ে তার ব্যক্তিগত কেস নিয়ে ওঠে, এটা খুব স্বাভাবিক। কিন্তু উনি কোনো সময় তাদেরকে বলেন নাই যে রাজনীতির বাইরে অন্য কেস তো আমার পেশার ব্যাপার, কোনো সময় সেই কথা বলেন না। বড় জোর এইটুকু বলেছেন, ভাই কাগজপত্রগুলি অন্তত পেপারসগুলি আপনি ঠিক করে নিয়ে আসেন, আমি কেস করব।
এই যে একটা মানে দরদ দিয়ে পেশার প্রতি সেই নিষ্ঠা ভরে কাজ করা, এটা মতিন খসরুর ভিতরে অপরিসীম ছিল। এবং একই সঙ্গে আরেকটি জিনিস যে 2001-এর পরে তার এলাকাতেও কিন্তু প্রচুর নির্যাতন হয়েছে, কিন্তু সে কর্মীদের জন্য তার বাড়ি তখন ছিল বলতে গেলে একটা লঙ্গরখানা। সবাই এসে হচ্ছে, সবার জন্য যাই আছে রান্না হচ্ছে, খাচ্ছে, রান্না হচ্ছে, এইরকম একটা অবস্থা, যেটা আমাদের সেই প্রাক্তন খাদ্যমন্ত্রী বললেন কামরুল ভাই যে উনি জুনিয়র বান্ধব ছিলেন, কর্মী বান্ধব ছিলেন, জনবান্ধব ছিলেন। আসলে বান্ধব শব্দটা তার সঙ্গে সবচেয়ে বেশি প্রয়োগ করা বিভিন্ন ক্ষেত্রে। বান্ধব শব্দটা বিপদে হাত বাড়ানো তার নামই বলছে। তার মতিন খসরু কিন্তু তার পেশাগত কারণে শুধু না, মানবিক কারণে এবং তার ভিতরে একটা মনুষ্যত্ব বোধ এত অপরিসীম ছিল যে সে সব কিছুতে সেই বিপদগ্রস্ত হলে কোনো প্রশ্ন ছাড়া উনি হাত বাড়িয়ে দিতেন, হাত ধরে টেনে তোলার চেষ্টা করতেন। এই যে প্রশ্ন না করে একজনের বিপদে বা একজনের প্রয়োজনে, একজনের আরতিতে হাত বাড়িয়ে দেওয়া, এটা মতিন খসরুকে একটা অসাধারণ পর্যায়ে নিয়ে গেছে। আমরা কাছে থাকতে বা সামনে থাকতে মর্যাদা দিচ্ছি না, কিন্তু এখন যখন সে নাই, তখন যদি একটু ভাবি যে তার কি কি যে জিনিস ছিল যেটা আমাদের ভিতরে নাই বা আমার ভিতরে কম আছে, তখন দেখি যে সেই রেটিংয়ে মতিন খসরু আমাদের চেয়ে অনেক উপরে অবস্থান করছে। আর অন্যদিকে যেটা সেটা হলো যে সে এটা লাগে যে শেষ হইয়া হইল না শেষ, সেটা না, শুরু হয়েও শুরুর আনুষ্ঠানিকতা তার জীবনে সে পেল না। সেটা হলো যে সে বারের প্রেসিডেন্ট হয়েও শপথ নিতে পারেনি এই করোনার জন্য। তা এই করোনার জন্যই যেহেতু এটা একটা সেরিমোনিয়াল ব্যাপার এবং সবাই মানে কি হবে, উপস্থিত থাকবে, সেই জিনিসটা সম্ভব মানে কোর্ট বন্ধ। কিন্তু আমি মনে করি যে যে ভোটের মাধ্যমে যে বিজয় সে অর্জন করেছিল, সেটাই তার মানে সব কিছুকে ছাপিয়ে তার মর্যাদা, তার সম্মান, তাকে তার ভালোবাসায় সে সিক্ত হয়েছিলেন। আনুষ্ঠানিকতাটা করতে পারেনি, এটা প্রকৃতিগতভাবে এবং আমাদের কারণে আমাদের আক্ষেপ, তার কোনো আক্ষেপ নিয়ে সে ছিল না। এবং আমি আবারও বলি, আমরা আমাদের এলাকার কর্মীরা বলছি যে এরকম উকিল পাবো কিনা, অ্যাডভোকেট না, গ্রামের ভাষায় এরকম উকিল পাবো কিনা এটা জানি না। আমরা তো কোনোদিন হাইকোর্টের বারিন্দায় গিয়া দাঁড়ানোরই সাহস রাখতাম না, কিন্তু ওনার চেম্বার, ওনার সেই পিছনে পিছনে আমরা হাইকোর্ট ভালোভাবে বিভিন্ন জায়গা অনুযায়ী চিন্তা করছি। যাই হোক, আজকে তার ছেলেও, যেটা দীপমণি বললেন, শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, যে তার ছেলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আলোকচিত্র শিল্পী। আর জীবনে তার অপূর্ণতা ছিল আরেকটি জিনিস আমার বলতে হয়, এটি একটু মানে না বললে আমি মনে করি তাকে অসম্পূর্ণভাবে চিত্রিত করা হবে। তার প্রথম স্ত্রী, তিনি কিন্তু চিররুগ্ন ছিলেন, কিন্তু মতিন খসরু যতদিন সে বেঁচে ছিল অত্যন্ত নিষ্ঠা করে সে তার স্ত্রীর প্রতি তার যে সেবা যত্ন, তার প্রতি তার যে কর্তব্য, সেটা আচ্ছা সেটা তো প্রথম স্ত্রী, ওটা সবারই, আপনি কি করছেন কে জানেন। যাই হোক প্রথম স্ত্রী, এটাও মানে প্রেমজ বিবাহ ছিল। তারপরে ভদ্রমহিলা অসুস্থ হয়েছিলেন দীর্ঘদিন, অনেক দিন, কিন্তু মতিন খসরু কোনো সময় তার এই যে অসুস্থতার ব্যাপারে অধৈর্য হয়েছেন আমি দেখতে পাইনি। সব সময় সেই আমাদের অফিসে বা পার্লামেন্টে মানে শেষ কথাটা ছিল যে যাই আমরা ভাবি অসুস্থ জানেন, এই কথাটা সবসময় তার মুখে দেখেছি। তো যাই হোক, এই যে একজন রুগীকে, মেয়েরা বাধ্য হয়ে অসুস্থ স্বামীকে টানে, কিন্তু ছেলেরা যখন অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করে, পরিচর্যা করে, অবশ্যই তাকে একটা বড় প্লাস পয়েন্ট দিতে হবে। মতিন খসরু সেই প্লাস পয়েন্টের অধিকারী এবং শেষ মুহূর্ত পর্যন্ত
সে কিন্তু তাকে মানে তার যে সেবা শুশ্রূষা, তার যে চিকিৎসা, সেটার জন্য চেষ্টা করে যাচ্ছে। তার ছেলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আলোকচিত্র শিল্পী, তাই না, সে কি ভাবুক গেছে, তার ভাবুক গেছে। মানে এটা আমি যদি জিজ্ঞাসা করতাম যে খুশু ভাই আপনার ছেলের নতুন কি ছবি টবি, বলছে সে এমন ভাবের জগতে আছে, আমি খুব সাবধানে কথা বলি, কেননা ছেলের মানে বাবা আর ছেলের সম্পর্কটা একটু মানে কি বলবো, একটু অদ্ভুত ছিল। এমনিতে সব কিছু দিয়ে বাবার কাছে সব কিছু সে মানে বাবার উপরে নির্ভর করতো। মতিন খুশু তার একটাই ছিল যে ওরা তো মায়ের স্নেহটা করছে না, যত্ন আর স্ত্রীটা করছে না, এটা আমাকে করতে হবে। সেটা যেমন এই ছিল, কিন্তু সেই ছবি একটা দেখালো, যদি মতিন খুশু কিছু না বললো, হ্যাঁ তুমি নিশ্চয়ই এটা পছন্দ করো নাই বা তুমি কি দেখোই নাই, তাহলে কি সমালোচনা করবে। আবার যদি কোনো একটা কিছু বলতো, ছেলে বললাম যে একটু মুডি ছিল, মুডি আছে সে, হ্যাঁ তুমি তো এই দৃষ্টিকোণটাই বুঝতে পারো নাই, আমি কিভাবে ছবিটা তুললাম, কোন পরিস্থিতিতে তুললাম। এই পিতা পুত্রের এই যে মানে সেই কি বলবো একটা মানে খুনসুটি, এটা আমার খুব মানে উনি মাঝে মধ্যে বলতেন আমার, এই জন্য আমি এটা জানি। তা এই জিনিসটা আমি খুব মানে আমার কাছে ভালো লাগতো। তা পিতা পুত্র সন্তান সব দিকে উনি দায়িত্ব পালন করেছেন। আবার একই সঙ্গে আমার সবচেয়ে বড় ই লাগে যে সারা জীবন তার একটা বৃহৎ সমাজ যিনি রোগীর সেবা করলেন, আমাদের জন্য সেবা দিলেন, রাজনীতির সেবা দিলেন, তিনি কাউকে সেবা করার সুযোগটা না দিয়ে চলে গেলেন, একবারে আমাদের নাকে সবাই উনি বোকা বানায় দিয়ে চলে গেছেন। এটা আমি বলবো যে পশুভাই ওইখানেও মামলায় জিতছেন, ওই মামলাতেও সে আমাদের যেতে আমাদের হারায় দিয়ে তিনি চলে গেছেন। আল্লাহ তার ব্যস্ত নসিব করুন, তার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ দিক, এবং তার স্ত্রী দ্বিতীয় দ্বার উনি পরিগ্রহ করছেন অনেকদিন পরে, তিনিও যেন শান্তিতে থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।